এই মুহূর্তে একটা বড় সংকট দাঁড়াচ্ছে আসলে যে রোহিঙ্গারা বাংলাদেশে রয়েছেন তাদের ভরণ পোষণ আসলে কিভাবে চলবে, এবং সেটাকে কেন্দ্র করে বৈশ্বিক সমর্থন আদায়ের যে চেষ্টা বাংলাদেশ করছে সেটা কতদূর ফলপ্রসূ হলো সেটা একটা প্রশ্ন, এবং সেটা যদি না হয় তাহলে আসলে বাংলাদেশের সামনে কি ধরনের সুযোগগুলো থাকছে? হবে বলেই আমরা আশা করি, তবে হ্যাঁ বলা যাচ্ছে না। তবে এটা যে এই যে আন্তর্জাতিক সম্মেলন দুটো হতে যাচ্ছে, এখানে একটা আলোচনা তো সেটা থাকবেই। যেটা হয়েছে যে আর্থিক যে সংকটটা সেটা কিন্তু গত কয়েক বছর ধরেই ছিল। প্রতি বছরে যে পরিকল্পনা হয়, এখানে বিগত সরকারের একটা কর্মকৌশল বা একটা কৌশল ছিল যে প্রতি বছরের জন্য 1 বছর করে পরিকল্পনাটা করা। আন্তর্জাতিক মহল কিন্তু এর আগেও চেয়েছে যে কয়েক বছরের পরিকল্পনাটা করলে তাহলে ফান্ডিংয়ের জন্য যে ড্রাইভটা দিতে হবে তাহলে একসাথে একটু বেশি ড্রাইভ দেওয়া যায়, হয়তো কমিটমেন্টও সেভাবে আসতে পারে। সেটার কারণে যেটা হয়েছে যে প্রতি বছরের জন্য একটা পরিকল্পনা হয়েছে এবং সেইখানে প্রতি বছরই কিছুটা ঘাটতি থেকে গেছে, ওইটা অ্যাকুমুলেট হচ্ছে আস্তে আস্তে, এটা জমতে জমতে একটা জায়গায় এসছে। তার পাশাপাশি এই বছর বিশেষ করে ট্রাম্প সরকার আসার পরে মার্কিন যে অর্থায়নের জায়গাগুলো সেখানে যে সংকটটা তৈরি হচ্ছে তাতে এই চাপটা আরও এসেছে। যেটা শুনছিলাম যে এবছরে একটা বড় ধরনের ঘাটতি এই বছরের জন্যই আছে। এখন যদিও বছরের প্রায় এখন আমরা শেষার্ধে চলে আসছি, এখন সেখানে অলরেডি কিন্তু সামনের বছরের পরিকল্পনাটা শুরু হয়েছে। এখন একটা যেটা হয় যে এই ধরনের যে কোনো সংকটের ক্ষেত্রে, আর এখানে তো মানে এটা বলা হয় যে মানে একটা দীর্ঘায়িত সংকট, কাজে সেই দীর্ঘায়িত সংকটের ক্ষেত্রে কিছু কিছু প্রেডিকশন করা সম্ভব যে ঠিক আছে আমার সামনে কতদিনের জন্য কি ধরনের অর্থায়ন লাগবে, জনসংখ্যা বাড়ছে, অন্যান্য সংকট আছে, সব কিছুর পরেও একটা মূল্যায়ন করা সম্ভব যে কতটা দরকার হবে, এবং সেটার জন্য কিন্তু কন্টিনজেন্সি প্ল্যান থাকে। কাজেই এটা একেবারে এমন না যে বিশাল রকমের ধাক্কায় আসবে। তবে যদি এই এখন জিনিসটা হচ্ছে কি, যেহেতু এটার রাজনৈতিক সমাধান বলি, কূটনৈতিক সমাধান বলি, এটা বহুপাক্ষিক হোক, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, যাই হোক, কেউ খুব বেশি এখানে হয় ভূমিকা রাখছে না অথবা রাখতে পারছে না বা রাখার ইচ্ছে নেই। এইটাকে কিছুটা সামাল দেওয়া বা এটাকে একটা মোটামুটি একটা মানে নিজেদের গ্রহণযোগ্যতার সৃষ্টির জায়গা থেকে অর্থায়নের জায়গাটা হয়তো তারা করবে। কাজেই এরকমই বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা মায়ানমারের দায়িত্ব বা মায়ানমারের দেখতে হবে কি করতে পারি, ঠিক আছে আমরা অর্থায়নের জায়গাটায় যাচ্ছি। গতকালও এই যে 25 আগস্টের যে বর্ষপূর্তি, 8 বছর বর্ষপূর্তি, সেখানেও আমরা দেখলাম যে বেশ অনেকগুলো রাষ্ট্র যারা অনেকদিন ধরে অর্থায়ন করছে, স্ক্যান্ডিনেভিয়ান কিছু দেশ আছে, ইউরোপিয়ান বেশ অন্যান্য আরও কয়েকটা দেশ আছে, তারা একসাথে একটা যৌথ বিবৃতি দিয়েছে যে আমরা বাংলাদেশের পাশে আছি। এখন এই পাশে থাকার ব্যাপারটা কিন্তু আমরা বুঝি, একটা হচ্ছে অর্থায়নের জায়গাটায়, এবং অন্যান্য যে জায়গাটা সেখানে হচ্ছে যে এক ধরনের একটা লুকওয়ার্ম একটা ব্যাপার, যে খুব একটা কোমল এক ধরনের একটা সাথে থাকার ব্যাপারটা, যে হ্যাঁ বাংলাদেশ যেভাবে এগিয়ে যেতে চায় আমরা সেটা করবো। এর বাইরে যে তারা কিছু চেষ্টা করে না কখনো তা না। যখন জাতিসংঘের বিভিন্ন আলোচনায়, যেমন একটা থার্ড কমিটি আছে, এরকম কয়েকটা জায়গায় নিউ ইয়র্ক হোক, জেনেভা হোক, যখন রোহিঙ্গা বিষয়ে আলাপ হয়, ইউরোপের অনেকগুলো দেশ আছে বা যারা রোহিঙ্গাদের ব্যাপারে সহানুভূতিশীল, এরকম অনেক রাষ্ট্রই সেই সমর্থনটা দেয়। কিন্তু ওইটা তো আসলে অনেকটা টেবিল টকের মধ্যে থেকে যায়, ওটার ভিতর থেকে তো খুব বেশি কোনো কিছু আগায় না। অর্থাৎ আমরা যদি প্রোঅ্যাক্টিভ কোনো ডিপ্লোম্যাসির কথা বলি সেটা কিন্তু হয় না। কাজেই সেই জায়গা থেকে আমার মনে হয় না যে অর্থায়নের ব্যাপারে আসলে খুব দুশ্চিন্তা করার কিছু আছে। সেটার যে কন্টিনজেন্সি প্ল্যান এবং যে অর্থায়নের সম্ভাবনা আছে, যেহেতু দুটো বৈঠক হচ্ছে এবং এটা কোনোভাবেই সম্ভব না যে আলোচনা শুধুমাত্র এটার একটা মানে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারটা আলাপ করবে এবং অর্থায়নের ব্যাপারে কোনো আলাপ হবে না, এটা একেবারেই সম্ভব না। সেইটাই আমাদের দেখতে হবে যে আসলে এই কমিটমেন্টটা কী পরিমাণে আসছে, সেটা কি একটা সাময়িকভাবে এটাকে মোকাবেলা করার ব্যবস্থা, নাকি একটু দীর্ঘায়িত হবে। দীর্ঘায়িত হলে ভালো হয়, এই আর কি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে এখন পর্যন্ত যেভাবে মার্কিন অর্থায়ন বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হচ্ছে, সেই ঘাটতি আসলে কোথা থেকে পূরণ হবে? সেই ঘাটতি পূরণ করার জন্য ওই যে ওখানেও কিছুটা কন্টিনজেন্সি প্ল্যানের জায়গাটা তৈরি হচ্ছে। আমরা যেটা দেখেছিলাম যে একটা বিবৃতি কিন্তু এসেছিল যখন ট্রাম্প সরকার এরকম ঢালাওভাবে সারা বিশ্বে একটা ইউএসএআইডি এবং অন্যান্য যে ঘোষণাটা এসেছিল, তারপরে কিন্তু তারা আবার এটা বলেছে যে রোহিঙ্গাদের ব্যাপারে বা এরকম কিছু কিছু ক্ষেত্রে অর্থায়নের কিছু জায়গাটা ওপেন থাকবে। এবং ওই সময় আমরা দেখেছিলাম যে বিশেষ করে তাদের যে খাদ্য সহায়তাটা দেওয়া হয় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে, প্রথমে পরিবার ভিত্তিক যেই অর্থায়নটা ছিল অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছিল, তারপর ওটাকে আবার একটু বাড়ানো হয়েছে। কাজে এইটা অন্যান্য যেই সংস্থাগুলো বা অন্যান্য যে দেশগুলো আছে, তারা এটা আমরা বলতে পারি যে এটা সাময়িক একটা সমাধান। এটা যদি এভাবেই যদি মার্কিন পলিসিটা থাকে, ভবিষ্যতে এটার একটা অবশ্যই বড় চাপ পড়বে। কারণ এমনকি যেসব আন্তর্জাতিক সংস্থাগুলো বা জাতিসংঘের সংস্থাগুলো কাজ করছে এখানে সমন্বিতভাবে, তাদেরও একটা বড় অর্থায়ন কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে।
কাজে সব জায়গাতেই চাপ পড়বে। আর আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক সংকটগুলো, অন্যান্য যে সংকটগুলো রয়েছে সেখানেও তো একটা অর্থায়নের জায়গা রয়েছে, এবং সেখানে এটা একটা মানে আমরা যদি বলি যে আঞ্চলিক ভূ রাজনীতি বিশ্ব ভূ রাজনীতির অংশ হিসেবে এখানে এক ধরনের একটা প্রায়োরিটাইজেশন হবে যে কাদেরকে বেশি প্রয়োজন হবে। এখন তাৎক্ষণিকভাবে যেমন এখন আমরা শুনছি যে গাজায় দুর্ভিক্ষের মতো অবস্থা হচ্ছে, ইউক্রেন আছে, আফ্রিকার কিছু কিছু দেশ আছে, সেই তুলনায় এখানে যদি মোটামুটি চলমান একটা পরিস্থিতি থাকে যে খুব জটিল সংকট তৈরি হচ্ছে না, তাহলে এটার কিছুটা একটা গো স্লো জায়গা তৈরি হতে পারে ফান্ডিংয়ের জায়গায়। যদিও এখন পর্যন্ত এখানে মার্কিন যুক্তরাষ্ট্র মানে কতটা কি করবে সেটার খুব বেশি নিশ্চয়তা নেই, সেই জন্য আসার জায়গাটা এখনও দেখা হচ্ছে যে ঠিক আছে এরা হয়তো ওই যে কিছু কিছু করে যদি ছাড় দেয় এরকম একটা জায়গা। জি, ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই।